Hello students, today we will discuss about the third chapter of Unit 5 of Applied Physics, which is laser. First we will define laser. Laser কতগুলো ওয়ার্ডের ফার্স্ট লেটারের কম্বিনেশনে তৈরি একটা ওয়ার্ড, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এই প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারকে যদি আমরা কম্বাইন করি তাহলেই আমরা পাচ্ছি দ্য টার্ম লেজার। লাইটকে অ্যাম্প্লিফাই করার যে প্রসেস বা লাইট সিগন্যালকে অ্যাম্প্লিফাই করার যে প্রসেস, লেজার সেই প্রসেসটাকে ইউজ করে, যেখানে এই সিগন্যালগুলো তৈরি হয় অন্য যে কোনো একটা সোর্সের থেকে বা অন্য যে কোনো একটা প্রসেসের মাধ্যমে। সো উই ক্যান সে দ্যাট the word laser is basically an acronym of the light amplification by stimulated emission of radiation. Now, the process which amplifies light signals is used within the laser. Remember, the light signals can be generated by any other means. So we need to know what are the processes included in a laser. লেজারের মধ্যে দুটো প্রসেস ইনক্লুডেড। নাম্বার ওয়ান, স্টিমুলেটেড এমিশন হুইচ ইজ এ ন্যাচারাল এফেক্ট, অ্যান্ড নাম্বার টু ইজ অপটিক্যাল ফিডব্যাক। দিস অপটিক্যাল ফিডব্যাক ইজ বেসিক্যালি প্রেজেন্ট ইন মোস্ট অফ দ্য লেজার্স অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি প্রোভাইডেড বাই এ সেট অফ মিরার্স। সো হোয়াট উইল বি দ্য সিম্পলেস্ট ফর্ম অফ লেজার? লেজার সিম্পলেস্ট ফর্মে কি কি কনজিস্ট করে মনে রাখতে হবে। সিম্পলেস্ট ফর্মে একটা লেজার কনজিস্ট করে একটা গেন বা অ্যাম্প্লিফাইং মিডিয়ামকে, যার মধ্যে স্টিমুলেটেড এমিশনটা হবে, আর একটা সেট অফ মিরার্সকে যারা অপটিক্যাল ফিডব্যাক প্রোভাইড করবে। তার মানে এই সেট অফ মিরার্স বেসিক্যালি লাইটকে ফিট করাবে সেই অ্যাম্প্লিফায়ারের মধ্যে, যাতে করে এই যে গ্রোথ অফ ডেভেলপিং বিমটা হচ্ছে এটা যেন কন্টিনিউ হতে পারে। সো উই ক্যান সে দ্যাট ইন সিম্পলেস্ট ফর্ম এ লেজার বেসিক্যালি কনসিস্টস অফ a gain or amplifying medium. Remember, within the amplifying medium stimulated emission will occur and a set of mirrors which will provide the optical feedback. That is, the set of mirrors are there to feed the light back into the amplifier so that we can get the continuation growth of the developing beam. So basically we need to discuss the simplicity of a laser. সিম্পলিসিটি অফ এ লেজার বা সিম্পলিসিটি অফ এ লেজার ডিভাইস তাহলে পরে কি? লেজার ডিভাইস এমন একটা ডিভাইস যেটা লাইটকে অ্যাম্প্লিফাই করবে, তার মানে বিবর্ধিত করবে লাইটসকে, এবং প্রডিউস করবে একটা হাই ডিরেকশনাল হাই ইন্টেন্সিটি বিম, যার মধ্যে একটা টাইপ অফ ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ এক্সিস্ট করবে। তার মানে যে লাইটটা ক্রিয়েটেড হবে লেজার দিয়ে সেটা হবে হচ্ছে খুব পিওর ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থের একটা লাইট। সো উই ক্যান সে দ্যাট এ লেজার ইজ বেসিক্যালি এ ডিভাইস হুইচ অ্যাম্প্লিফাইজ লাইট অ্যান্ড প্রডিউসেস এ হাই ডাইরেকশনাল হাই ইন্টেন্সিটি বিম which most often consists of a very pure frequency or wavelength. That means it will consist of a single color of light. So we need to discuss the properties of laser. So in our next topic we will discuss the unique properties of lasers. লেজারের কি কি ইউনিক প্রপার্টি পাওয়া যায় যেটা অ্যাবসেন্ট হচ্ছে ইন অল আদার লাইটস। নাম্বার ওয়ান, মোনোক্রোমাসিটি। এই মোনোক্রোমাসিটি টার্মটা ডিডিউস হয়েছে ফ্রম দ্য টার্ম মোনোক্রোম্যাটিক। মোনোক্রোম্যাটিক মানে হচ্ছে একটা সিঙ্গল কালার। সো রিমেম্বার, লেজার ইজ হাইলি মোনোক্রোম্যাটিক রেডিয়েশন। যদি আমরা বলি রুবি লেজার ফর এক্সাম্পল, ইন রুবি লেজার দ্য কালার ইজ রেড, দ্যাট মিনস ইট উইল অনলি কনজিস্ট দ্য রেড কালার অফ লাইট। সো first unique property of laser is monochromacity. So remember, laser is highly monochromatic. Number two, directionality. Laser beam শুধুমাত্র একটা সিঙ্গল ডিরেকশনেই মুভ করতে পারে, এবং এটা তখনই পসিবল যদি ফোটনগুলো কোনো একটা সিস্টেমের
অপটিক্যাল অ্যাক্সিস বরাবর মুভ করে। লেজারের কেসে এক্স্যাক্টলি এই কন্ডিশনটাই পাওয়া যায়। সো উই ক্যান সে দ্যাট laser beam can only propagate along a single direction because the photons are traveling along the optical axis of the system. Third point, intensity. Intensity মানে প্রাবল্য বা তীব্রতা। রিমেম্বার, লেজার সবসময়তে খুব সরু একটা লাইট বিমকে ক্রিয়েট করে, এমিট করে। তার মানে ওই লাইট বিমের এনার্জিটা কনসেন্ট্রেটেড থাকবে একটা খুব ছোট্ট রিজিয়ানের মধ্যে। বেসিক্যালি আমরা ইন্টেন্সিটি ক্যালকুলেট করি এনার্জি পার ইউনিট এরিয়া দিয়ে। তাহলে এই কন্ডিশন ওয়াইজ আমরা বলতে পারি লেজার বিম হচ্ছে হাইলি ইন্টেন্স। সো উই ক্যান সে দ্যাট অ্যাজ লেজার emits narrow beam of light, so the energy of the laser beam will always be concentrated within a small region, as intensity is the incident energy per unit area, so the laser beams will always be of high intensity. That means laser beams are highly intense. Number 4, fourth point হচ্ছে কোহেরেন্স। এই কোহেরেন্স কথাটার বাংলা কথা হচ্ছে সুসংগত। আমরা কোহেরেন্ট ওয়েভ এই কন্ডিশনটা কখন বলি? যদি দুটো ওয়েভের মধ্যে ফেজের ডিফারেন্স টাইমের সঙ্গে কখনো ভ্যারি না করে, তাহলে পরেই আমরা সেই ওয়েভগুলোকে বলি কোহেরেন্ট ওয়েভস। তাহলে লেজারের কেসে কি দেখা যায়? লেজার যে রেডিয়েশনটাকে এমিট করে, সে এমন বিম অফ লাইটকে এমিট করে যেখানে লাইট ওয়েভগুলোর মধ্যে সবসময় একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে, যেটা টাইমের সঙ্গে কখনো ভ্যারি করবে না। সো আওয়ার ফোর্থ পয়েন্ট ইজ কোহেরেন্স। হিয়ার ইউ শুড রিমেম্বার দ্যাট the laser radiation is a perfectly coherent radiation because laser radiation emits beams of light waves which are having a constant phase difference with time. So the phase difference between the light waves emitted by a laser will never change with time. Next we will discuss about some basic concepts of transitions in laser. Number 1, absorption. Number 2, spontaneous emission. Number 3, stimulated emission. So we will discuss these transitions one by one. So we will start with the process absorption. আমরা প্রথমে এই ফিগারটাকে কনসিডার করছি। এই ফিগার ওয়াইজ এখানে দুটো এনার্জি লেভেল রয়েছে, E1 E2। E1 লোয়ার এনার্জি লেভেল, E2 এক্সাইটেড এনার্জি লেভেল অর এক্সাইটেড এনার্জি স্টেট। তাহলে E2 হচ্ছে গ্রেটার দ্যান E1। একটা অ্যাটম রিসাইড করছে E1 এ, রেডিয়েশন ইনসিডেন্ট হলো। রেডিয়েশন ইনসিডেন্ট হওয়া মানে হচ্ছে ফোটন ইনসিডেন্ট হচ্ছে। এখানে আমরা কনসিডার করব প্রত্যেকটা ইনসিডেন্ট ফোটনের এনার্জি হচ্ছে এই দুটো এনার্জি লেভেল E2 আর E1 এর ডিফারেন্সের সঙ্গে এক্স্যাক্টলি সমান, যেটাকেই আমরা রিপ্রেজেন্ট করেছি h নিউ ইকুয়ালস টু E2 মাইনাস E1 দিয়ে। তাহলে পরে আমরা কি দেখব? এই যে অ্যাটমটা যেটা E1 এ রয়েছে, সে এই ইনসিডেন্ট ফোটনটাকে অ্যাবজর্ব করলো, জাম্প করলো E1 থেকে E2 তে, মানে এক্সাইটেড স্টেটে। এই যে ট্রানজিশনটা হলো অ্যাটমটার, এটাকেই আমরা বলছি অ্যাবজর্পশন ট্রানজিশন। ফোটন এখানে এই ট্রানজিশনটাকে ইনডিউস করেছে বলে আমরা এটাকে বলতে পারি ইনডিউসড অ্যাবজর্পশন। সো basically according to the figure there are two energy states, E1 and E2. E1 is the lower energy level, E2 is the higher energy level or the excited state. We are considering the atom in the lower energy level E1. Now radiation is incident on the material. Radiation is incident means there will be incidence of photons. We are considering energy of each incident photon is exactly equal to the difference in energy levels between E1 and E2. So which is represented by h nu is equal to E2 minus E1. Now the atom which is residing in the energy level E1 will absorb this incident photon, and as a result it will jump from E1 to the excited energy state E2. This transition of this atom from the lower energy level to the excited energy state
is known as the absorption transition. Since this transition is induced by the incident photon, it is also referred as the induced absorption. তাহলে এখানে আমরা দেখতে পেলাম এই অ্যাটমটা ফোটনটাকে অ্যাবজর্ব করে নিল। তাহলে এই প্রসেসে মেটেরিয়ালের মধ্যে যত অ্যাটম থাকবে এরা ইনসিডেন্ট ফোটনগুলোকে অ্যাবজর্ব করতে থাকবে। তাহলে আমরা বলতে পারি ফোটনগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে, তার মানে লাইটের অ্যাটিনুয়েশন হবে। তা এই প্রসেসটাকে আমাদের একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। সো উই ক্যান সে দ্যাট সিন্স দ্য অ্যাটম অ্যাবজর্বস দ্য ইনসিডেন্ট ফোটন, দ্য ফোটন ইজ লস্ট ডিউরিং দিস প্রসেস. So if this continues, all the atoms present within the material will absorb the incident photons, so light will be attenuated within the medium. Now we need to represent this process with some equation. Let us consider the atom in the lower energy level is represented by A, and the same atom in the excited energy state is represented by A star. So the absorption transition can be represented in terms of equation like A plus h nu arrow A star. So h nu is the energy of the incident photon, A is the atom in the lower energy level E1, A star is the same atom in the excited state E2. So the atom is transited from E1 to E2 due to the absorption of the photon. তাহলে পরে এই প্রসেসটা যদি চলে আমরা কি দেখব, অ্যাটমস জাম্প করবে E1 থেকে E2 তে, তাহলে E1 এ নাম্বার অফ অ্যাটমস ডিক্রিজ করবে উইথ টাইম, E2 তে নাম্বার অফ অ্যাটমস ইনক্রিজ করবে উইথ টাইম। তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে রেট অফ অ্যাবজর্পশন, অর্থাৎ পার ইউনিট টাইমে কতগুলো অ্যাটম E1 থেকে E2 তে জাম্প করছে, সেটা আমরা একবার রিপ্রেজেন্ট করব নাম্বার অফ অ্যাটমস ইন E1 আর নাম্বার অফ অ্যাটমস ইন E2 দুটোর টার্মেই। সো ইফ উই কনসিডার N1 and N2 as the number of atoms in the lower and the excited energy state, then the rate of absorption can be represented by either minus dN1 by dt or by plus dN2 by dt. Now what is the significance of this negative sign? This negative sign is actually indicating that due to the absorption transition, the number of atoms in the lower energy level E1 is decreasing with time, and the plus sign associated with dN2 by dt is representing the fact that with time the number of atoms in the higher energy level or in the excited state is increasing with time. So RABS is representing the rate of absorption, which is nothing but the number of atoms transited from E1 to E2 in unit time. It is either equals to minus dN1 by dt or it is equal to plus dN2 by dt. This is the absorption transition. Now we will discuss about the second transition, which is the spontaneous emission. আমরা ফিগারটাকে কনসিডার করি। এই ফিগার ওয়াইজ অ্যাটম এবার রয়েছে অন দ্য এক্সাইটেড এনার্জি স্টেট E2। এখানে কোনো রেডিয়েশন ইনসিডেন্ট হবে না। E2 থেকে E1 এ অ্যাটমটা ব্যাক করবে, এই ব্যাক করার সময়তে ও এনার্জিকে রিলিজ করবে ফোটন এমিশনের মধ্যে দিয়ে। তাহলে পরে এই এক্সাইটেড এনার্জি স্টেটের অ্যাটমটা কোনো ইনসিডেন্ট রেডিয়েশন ছাড়া যে প্রসেসে ফোটনকে এমিট করবে সেই প্রসেসটাকেই আমরা বলবো স্পন্টেনাস এমিশন। সো রাইট নাও the atom is residing on the excited energy state E2 after the absorption transition process. Now the atom will revert back to the lower energy level E1. During this process it will emit radiation in the form of a photon. Now in this particular case there will be no incident radiation. That means the atom will release or emit a photon while it is on the excited energy state in the absence of any incident radiation. The process by which
the atom in the excited energy state will emit a photon in the absence of any incident radiation will be termed as the spontaneous emission. এবারে কারণটা কি? তার কারণ হচ্ছে এক্সাইটেড স্টেটে অ্যাটম খুব বেশিক্ষণ থাকতে পারে না। দেখা গেছে ইন অ্যাবাউট 10⁻⁻8 সেকেন্ড অ্যাটমটা এক্সাইটেড স্টেট থেকে লোয়ার স্টেটে ব্যাক করে চলে আসবে, এনার্জি রিলিজ করবে, সেই এনার্জিটাকেই আমরা পাবো ইন দ্য ফর্ম অফ ফোটন, যেখানে এই এমিটেড ফোটনের এনার্জি হবে অ্যাবজর্ব ফোটনের এনার্জির সঙ্গে এক্স্যাক্টলি সমান। তার মানে এখানেও আমরা পাবো এনার্জি এইচ নিউ ইকুয়ালস টু E2 মাইনাস E1। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ why the atom is reverting back to the lower energy state E1. Remember, atom cannot stay in the excited state for a long time. It has been found that in about 10⁻⁻8 second, the atom will revert back to the lower energy level. So it will release the absorbed energy. The released energy will produce an emitted photon. Now the energy of this emitted photon will be exactly equal to the energy of the incident photon. So the energy of this photon is also represented by the equation h nu is equal to E2 minus E1. Now if we want to write this process in terms of equation again, now the atom will be initially on the excited energy state and it will revert back to the lower energy level. So the process can be written as A star and arrow sign A plus H nu. Now what are the characteristics of the spontaneous emission? এই প্রসেসে আমরা কি দেখলাম? অ্যাটমটা এনার্জিকে রিলিজ করবে, সেই রিলিজড এনার্জিটা এমিটেড ফোটনের টার্মে বেরোবে, তার মানে আমরা মেটেরিয়াল থেকে লাইট পাবো। কিন্তু এই লাইটটা কি লেজার? সেটাই আমরা ডিসকাস করব in our next part, which is the characteristics of spontaneous emission. কি কি দেখা গেল এই স্পন্টেনাস এমিশনে? মনে রাখতে হবে এই স্পন্টেনাস এমিশন প্রসেসটা পুরোটা প্রবাবিলিস্টিক। তার মানে এটাকে বাইরে থেকে কখনো কন্ট্রোল করা যাবে না। কোন অ্যাটম কখন E2 থেকে E1 এ জাম্প করবে এটা কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। সো উই সে দ্যাট দ্য প্রসেস অফ স্পন্টেনাস এমিশন ইজ essentially probabilistic in nature and it cannot be controlled from outside. The second property, এই যে আমাদের স্পন্টেনাস এমিশনে ফোটনসগুলো এমিটেড হলো, এই ফোটনগুলোর ডিরেকশন অফ প্রোপাগেশন কোন দিকে যাবে, এদের ইনিশিয়াল ফেজ, এই সব প্রপার্টিগুলো হবে কমপ্লিটলি র্যান্ডাম, কারোর সাথে কারোর কোনো কানেকশন থাকবে না। সো উই ক্যান সে দ্যাট the properties of each emitted photon, like the direction of propagation, the initial phase of the photons, etc., will all be random. There will be no connections in between the photons. তো আমরা এই কন্ডিশন থেকে কি পাবো? যে লাইটটা পাবো সেই লাইটটা কোনো কন্ডিশনেই একটা সিঙ্গেল কালার অফ লাইট হবে না। তার মানে লাইট রেডিয়েশনটা কোনোভাবেই মনোক্রোম্যাটিক নয়। সো দ্য লাইট হুইচ উইল বি রেজাল্টেড ডিউ টু দ্য স্পন্টেনাস এমিশন ইজ নট মনোক্রোম্যাটিক অ্যাট অল। সো দেয়ার উইল বি কম্বিনেশন অর মিক্সচার অফ ওয়েভলেন্থস প্রেজেন্ট উইদিন দ্য এমিটেড লাইট। এবারে এই যে ডিফারেন্ট অ্যাটম ডিফারেন্ট ফোটনকে এমিট করবে, তারা ডিফারেন্ট ডিরেকশনে মুভ করবে, এই ডিরেকশনটা যে কোনো দিকে হতে পারে। তাহলে পরে আমরা লাইটের কি প্রপার্টি দেখতে পাবো? আমরা দেখব সোর্সের থেকে আমরা যত দূরত্বে যাচ্ছি এই এমিটেড লাইটের ইন্টেন্সিটি খুব কুইকলি ডিক্রিজ করে যাবে। তার মানে ডিস্টেন্স, সোর্সের থেকে ডিস্টেন্স আমাদের যত ইনক্রিজ করবে তত লাইট ইন্টেন্সিটি খুব র্যাপিডলি ডিক্রিজ করতে থাকবে। সো আওয়ার নেক্সট ক্যারেক্টারিস্টিক্স ইজ দ্যাট সিন্স দ্য ডিফারেন্ট অ্যাটমস আর প্রডিউসিং different emitted photons in different directions, so the light intensity will be decreased as we go away from the source. That is, the light will be attenuated with the increase in distance from the source, because all the emitted photons will now move in every possible directions. So this is our spontaneous emission.
Now we will discuss about the third transition process, which is known as stimulated emission. স্টিমুলেটেড এমিশন স্টার্ট করার সময়তে আমরা প্রথমে আগে আইনস্টাইনের আর্গুমেন্টটা জানব। আইনস্টাইন বলেছিলেন যে একটা ফোটন যদি একটা অ্যাটমকে স্টিমুলেট করিয়ে মুভ করাতে পারে লোয়ার এনার্জি স্টেট E1 থেকে আপার এক্সাইটেড স্টেট E2 তে অ্যাবজর্পশন ট্রানজিশন প্রসেসের মধ্যে দিয়ে, তাহলে পরে ফোটন একই রকমভাবে এক্সাইটেড স্টেটের কোনো অ্যাটমকে স্টিমুলেট করিয়ে মুভ করাতে পারবে আপার এক্সাইটেড স্টেট E2 থেকে সেম লোয়ার এনার্জি স্টেট E1 এ। তাহলে এই প্রসেসে যখন অ্যাটমটা E2 থেকে E1 এ ব্যাক করে আসবে ও রেডিয়েশনকে এমিট করবে, তার মানে আমরা এমিটেড ফোটন পাবো। তাহলে এই যে আমরা একটা অল্টারনেটিভ মেকানিজম পেলাম ফোটন এমিশনের, এই অল্টারনেটিভ মেকানিজমটাকেই আমরা বলবো স্টিমুলেটেড এমিশন, যেখানে মেকানিজমটা ডিপেন্ড করবে ওই মিডিয়ামের মধ্যে প্রেজেন্ট ফোটন ডেন্সিটির উপর। সো অ্যাকর্ডিং টু আইনস্টাইন, we have, if a photon can stimulate one atom to jump from a lower energy state E1 to an upper energy state or to an excited energy state E2 by means of absorption transition, a photon should also be able to stimulate one atom to move from the same excited state E2 to the same lower energy level E1. During this process, the atom will release energy in the form of photons, so we will have an alternative mechanism of photon emission. This alternative mechanism of photon emission is known as stimulated emission, and this mechanism depends on the photon density present in the medium. তাহলে আমরা বলতে পারি এই স্টিমুলেটেড এমিশন প্রসেসে একটা ইনসিডেন্ট রেডিয়েশন, যেখানে অবশ্যই রেডিয়েশনের একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি আছে, সে এক্সাইটেড স্টেটে থাকা একটা অ্যাটমকে ট্রিগার করছে যাতে অ্যাটমটা রেডিয়েশনকে এমিট করে। তাহলে এক্সাইটেড স্টেটের অ্যাটমটা স্পন্টেনাস ট্রানজিশন করার আগে ইন্টারঅ্যাক্ট করছে ওই ইনসিডেন্ট ফোটনটার সাথে, যেখানে ফোটনের এনার্জি হচ্ছে দুটো স্টেটের এনার্জি লেভেলের ডিফারেন্স, সেটাই আমরা রিপ্রেজেন্ট করছি বাই দ্য ইকুয়েশন H nu equals to E2 minus E1. So we can say that in the process of stimulated emission, an incident radiation of appropriate frequency basically triggers an atom present in the excited state, and as a result the atom emits radiation. So here the atom which is residing in the excited state interacts with the incident photon before making a spontaneous transition, where the energy of the incident photon is exactly equal to the difference in the energy levels of lower energy state and the upper energy state, and which is represented by the equation H nu is equal to E2 minus E1. তাহলে পরে এই স্টিমুলেটেড এমিশন প্রসেসে আমরা কি দেখব? এই ইনসিডেন্ট ফোটনটা যেটা মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করছে সেটা ডিসঅ্যাপিয়ার করবে না, কারণ কোনো অ্যাটম এই ফোটনটাকে অ্যাবজর্ব করবে না, বরঞ্চ তার বদলে আমরা একটা সেকেন্ড ফোটন পাবো সেম ওয়েভলেন্থের। এই সেকেন্ড ফোটনটা এমিট করবে ওই এক্সাইটেড অ্যাটমটা, এবং এই ফোটন এমিশনের মধ্যে দিয়েই অ্যাটমটা আবার ব্যাক করে চলে আসবে ওর লোয়ার এনার্জি স্টেটে। তাহলে আমরা কি বলতে পারি, এখানে একটা ফোটন ইন্টারঅ্যাক্ট করছে একটা এক্সাইটেড অ্যাটমের সঙ্গে, তার রেজাল্ট হিসাবে আমরা পাচ্ছি দুটো এমিটেড ফোটনস, যেখানে এই এমিটেড ফোটনস এবং ইনসিডেন্ট ফোটন এই দুটোর ফ্রিকোয়েন্সি সেম, ডিরেকশন অফ প্রোপাগেশন সেম, ফেজ সেম, পোলারাইজেশন সেম। তার মানে এই দুটো এমিটেড ফোটন হচ্ছে আইডেন্টিক্যাল। সো the passing photon or the incident photon will not disappear within the medium because the atoms will not absorb this photon. But in addition, we will find a second photon of the same wavelength. This second photon will be emitted by the excited atom, and after this emission, the atom will revert back to its lower energy state. So, one photon interacting with an excited atom produces two emitted photons, where
These two emitted photons have same frequency, same direction of propagation, same phase, same polarization. So these two emitted photons are identical in every aspect. So we can say that the phenomenon of forced photon emission by an excited atom due to the action of an external radiation is known as the stimulated emission or the induced emission. This process is expressed by the equation A star plus h nu and arrowhead A plus 2h nu, where A star is the excited atom, h nu is the energy of the incident photon, A is the atom in the lower energy state E1 plus 2h nu represents the two emitted identical photons. Now we will represent the process of stimulated emission by means of an appropriate diagram. Let us consider this diagram. Here the atom is residing in the excited energy state E2. There is the incident photon of energy h nu equals to E2 minus E1. E2 will stimulate the excited atom. As a result, the atom will move from the higher energy state to the lower energy state by the emission of radiation. That is, there will be emission of photons. So one incident photon is basically results into two emitted identical photons. This was our stimulated emission. Now we will discuss about some characteristics of stimulated emission. First point, স্টিমুলেটেড এমিশন প্রসেসটা পুরোপুরি বাইরে থেকে কন্ট্রোল করা যাবে, কারণ এই প্রসেসটা হচ্ছে ইনসিডেন্ট ফোটন দিয়ে। সো উই ক্যান সে দ্যাট দ্য প্রসেস অফ স্টিমুলেটেড এমিশন ইজ কন্ট্রোলেবল ফ্রম আউটসাইড। এখানে যে ফোটনটা ইনডিউসড হবে, অর্থাৎ যে এমিটেড ফোটনটা আমরা পাবো, সেই ফোটনটা ইনসিডেন্ট ফোটন বা স্টিমুলেটিং ফোটনের সেম ডিরেকশনে প্রোপাগেট করবে। সো the induced photon in this process will propagate in the same direction as that of the stimulating photon. Here the induced photon is the photon emitted by the excited atom and the stimulating photon is the incident photon. Now this induced photon will have identical features as compared to the inducing photon or the incident photon. Now the main feature of this process, main feature কি? মাল্টিপ্লিকেশন অফ ফোটনস। ফিগার ওয়াইজ আমরা কি দেখতে পাচ্ছি? একটা ফোটন ইন্টারঅ্যাক্ট করছে একটা এক্সাইটেড অ্যাটমের সঙ্গে, তার জন্য আমরা দুটো ফোটনকে পাচ্ছি এমিটেড ফোটন হিসাবে। তাহলে আমরা বলতে পারবো লাইট বেসিক্যালি অ্যাম্প্লিফাইড হচ্ছে এই প্রসেসে। সো উই ক্যান সে দ্যাট দ্য মেন ফিচার অফ দিস প্রসেস ইজ multiplication of photons. In this case, one photon interacting with an excited atom produces two emitting identical photons. So there is amplification of light. So these are the characteristics of stimulated emission. Next, we will discuss about population inversion. Population মানে আমরা এখানে population বলতে বোঝাবো কোনো একটা এনার্জি লেভেলে কতগুলো অ্যাটমস প্রেজেন্ট রয়েছে। আমরা প্রিভিয়াস ডিসকাশনে দুটো এনার্জি লেভেল কনসিডার করেছিলাম, E1 অ্যাজ দ্য লোয়ার এনার্জি লেভেল, E2 অ্যাজ দ্য এক্সাইটেড এনার্জি স্টেট অর হায়ার এনার্জি লেভেল। সো হিয়ার উই আর কনসিডারিং N1 and N2 অ্যাজ দ্য নাম্বার অফ অ্যাটমস অ্যাট দ্য এনার্জি লেভেল E1 and E2 রেসপেক্টিভলি। উই আর অলসো কনসিডারিং টেম্পারেচার অফ দ্য সিস্টেম অ্যাজ ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি হচ্ছে টেম্পারেচার ইন অ্যাবসলিউট স্কেল। নাও অ্যাকর্ডিং টু বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ল, we have a relation between N1 and N2 and which is given by this equation N2 by N1 is equal to e to the power minus h nu by kt. K is Boltzmann constant. এবারে যদি ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটির ভ্যালু ক্যালকুলেট করা হয়, তাহলে দেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি হচ্ছে ভেরি ভেরি মাচ লেস দ্যান 1। তাহলে পরে আমরা বলতে পারি N2 ইজ ভেরি ভেরি মাচ লেস দ্যান N1। তার মানে এক্সাইটেড লেভেলে যতগুলো অ্যাটমস রয়েছে তার নাম্বারটা লোয়ার এনার্জি লেভেলের অ্যাটমসের নাম্বারের থেকে অনেকটাই কম। সো ইফ উই ক্যান ফাইন্ড
the value of e to the power minus h nu by kt, then we will find that this is very very much less than 1. So basically from the above equation we can say that n2 is very very much less than 1. That is, population of atoms at the excited level is far smaller than the population of atoms at the lower energy level. Remember, this is the normal condition which is also known as thermal equilibrium. এবার যদি এই কালেকশন অফ অ্যাটমসের উপর লোয়ার এনার্জি লেভেলে একটা রেডিয়েশন এসে ইনসিডেন্ট হয়, যেখানে রেডিয়েশনের ফ্রিকোয়েন্সির একটা সুইটেবল ভ্যালু আছে, তাহলে আমরা দেখব অ্যাটমগুলো এক্সাইটেড হবে। এক্সাইটেড হয়ে এরা মুভ করবে E1 থেকে E2 তে ডিউ টু স্টিমুলেটেড অ্যাবজর্পশন। এবারে এক্সাইটেড লেভেলের এই এক্সাইটেড অ্যাটমসগুলো আবার নর্মাল স্টেট মানে লোয়ার এনার্জি স্টেটে ব্যাক করে আসবে যে কোনো দুটো প্রসেসের মধ্যে দিয়ে, যে দুটো প্রসেস আমরা অলরেডি ডিসকাস করে এসেছি। একটা প্রসেস হলো স্পন্টেনিয়াস এমিশন আর একটা প্রসেস হচ্ছে স্টিমুলেটেড এমিশন। নাও উই ক্যান সে দ্যাট ইফ রেডিয়েশন অফ সুইটেবল ফ্রিকোয়েন্সি is incident on the collection of atoms at the lower energy level E1, the atoms will be excited and they will jump from E1 to the higher energy level E2 due to stimulated absorption. So the frequency of the incident radiation should match the value E2 minus E1 by H. Now the excited atoms in the higher energy level will return to the normal state, that is lower energy level, by any of the two following processes which we have already discussed. Number 1, spontaneous emission. Number 2, stimulated emission. But remember, if we want laser, then we should continue with the condition stimulated emission, because spontaneous emission can only produce normal light. এবারে যদি আমাকে লেজিং অ্যাকশনটা কন্টিনিউ করতে হয়, তাহলে পরে আমাকে স্টিমুলেটেড এমিশনের একটা হায়ার পার্সেন্টেজকে রাখতে হবে। তাহলে এই হায়ার পার্সেন্টেজকে অ্যাচিভ করতে গেলে আমাদের দুটো কন্ডিশন স্যাটিসফাই হওয়া খুব দরকার। সো উই ক্যান সে দ্যাট টু অ্যাচিভ এ হাই পার্সেন্টেজ অফ স্টিমুলেটেড এমিশন, দ্য ফলোয়িং টু কন্ডিশনস মাস্ট বি ফুলফিলড। কি কি কন্ডিশন? কন্ডিশন নাম্বার 1 হচ্ছে, আমাকে হায়ার এনার্জি লেভেলের নাম্বার অফ অ্যাটমসকে লোয়ার এনার্জি লেভেলের নাম্বার অফ অ্যাটমসের থেকে বেশি করতে হবে। ধরা যাক কোনোভাবে আমরা যদি এই এক্সাইটেড লেভেলের নাম্বার অফ অ্যাটমসকে লোয়ার লেভেলের থেকে ইনক্রিজ করাতে পারি, যাতে করে ওই রেশিও N2/N1, যেটা নর্মাল কন্ডিশনে ভেরি ভেরি মাচ লেস দ্যান 1, সেটা চেঞ্জ হয়ে যাবে N2/N1 গ্রেটার দ্যান 1 মোমেন্টারিলি উইদাউট এনি চেঞ্জ ইন টেম্পারেচার, তখন আমরা এই কন্ডিশনটাকে বলবো পপুলেশন ইনভার্সন। মনে রাখতে হবে এটা কিন্তু কোনো ইকুইলিব্রিয়াম কন্ডিশন নয়, এটা একটা নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। সো দ্য ফার্স্ট কন্ডিশন দ্যাট মাস্ট বি ফুলফিলড ইজ দ্যাট the number of atoms at the excited level should be greater than the number of atoms at the lower energy level. That is, N2 should be greater than N1. Now, if we can somehow enhance the number of atoms in the excited level momentarily without any change in temperature, then the ratio N2/N1 will become greater than 1, so the ratio will increase. This process will be termed as population inversion, but remember, this is a non-equilibrium condition. And the second point, the higher energy level or the excited state should have a longer mean life or average life. That is, the states should be metastable states. So these two conditions must be fulfilled in order to achieve a high percentage of stimulated emission. In our next topic, we will discuss about optical pumping. In our previous discussion, we found that to get a high percentage of stimulated emission, we need the condition of population inversion. এবারে এই পপুলেশন ইনভার্সনকে অ্যাচিভ এবং মেনটেন করতে গেলে আমাদের অ্যাটমগুলোকে কন্টিনিউয়াসলি লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে শিফট করাতে হবে। এর জন্য আমাকে সিস্টেমে কন্টিনিউয়াসলি এনার্জি সাপ্লাই করে যেতে হবে,
যে প্রসেসে আমি এনার্জি লেজিং মিডিয়ামে সাপ্লাই করব সেই প্রসেসটাকেই আমরা বলবো অপটিক্যাল পাম্পিং। সো টু অ্যাচিভ অ্যান্ড মেনটেন দ্য কন্ডিশন অফ পপুলেশন ইনভার্সন, we need to raise the atoms continuously from the lower energy state into the higher energy state or to the upper energy level. For this purpose we need energy, so we need to supply energy into the system externally. The process by which we can supply energy into the lasing medium is known as optical pumping. তাহলে অপটিক্যাল পাম্পিং এ অ্যাকচুয়ালি কি হবে, অ্যাটমটা যেটা লোয়ার এনার্জি স্টেটে আছে সে একটা সুইটেবল ফ্রিকোয়েন্সির ইনসিডেন্ট ফোটনকে অ্যাবজর্ব করবে এবং জাম্প করবে হায়ার এনার্জি লেভেলে। সো ইন অপটিক্যাল পাম্পিং দ্য অ্যাটম অ্যাট দ্য লোয়ার এনার্জি লেভেল উইল অ্যাবজর্ব অ্যান ইনসিডেন্ট ফোটন অফ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইট উইল জাম্প ইনটু দ্য হায়ার এনার্জি লেভেল। Now remember, when the system is in the population inversion condition, there will be few randomly emitted photons which will trigger stimulated emission of photons. Now these stimulated photons will induce more stimulated emissions. So in this way the process will continue. As a result, there will be multiplications of the number of photons. So consequently we can say that light will be amplified. So this is basically the underlying conditions of optical pumping. Now we will discuss about a 3-level optical pumping system. Let us consider this particular diagram. এই ডায়াগ্রাম ওয়াইজ আমরা একটা অ্যাটমের 3টে এনার্জি লেভেলকে কনসিডার করছি। গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেল বা লোয়ার এনার্জি লেভেল E1, হায়ার এনার্জি লেভেল E3 আর একটা ইন্টারমিডিয়েট মেটাস্টেবল স্টেট E2. So according to the figure we are considering an atom of 3 energy levels E1, E2 and E3. E1 is the ground state energy level or the lower energy level, E3 is the higher energy level and E2 is the intermediate metastable state. Now there is a condition হচ্ছে E3 থেকে E1 এ কোনো ট্রানজিশন হবে না। তার মানে E3 থেকে E1 এ ট্রানজিশন কোনোভাবে অ্যালাউড নয়, শুধুমাত্র E2 থেকে E1 এ ট্রানজিশন পাওয়া যাবে। সো ইন দিস কেস উই আর অলসো কনসিডারিং দ্যাট দ্য ট্রানজিশন ফ্রম E3 to E1 is not allowed. So transition from E3 to E1 is forbidden, while there will only be transitions from level E2 to E1. So there will be transitions only between the metastable state and the ground state. এবারে ইনিশিয়ালি অ্যাটমগুলো রয়েছে গ্রাউন্ড স্টেটে। আমরা কনসিডার করছি একটা রেডিয়েশন ইনসিডেন্ট হলো এই অ্যাটমগুলোর উপরে, যেখানে রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি হচ্ছে E3 - E1/h। স্টিমুলেটেড অ্যাবজর্পশন হবে, তাতে লার্জ নাম্বার অফ অ্যাটমস এক্সাইটেড হবে এবং এরা জাম্প করবে গ্রাউন্ড স্টেট থেকে ওই হায়ার এনার্জি লেভেল E3. নেক্সট উই আর কনসিডারিং there is an incident radiation of frequency E3 - E1/h. So the atoms which are residing at the ground state will absorb this incident radiation. So there will be stimulated absorption, and as a result we will find that a large number of atoms are now excited and they are moving into the higher energy level E3. So there will be transitions from E1 to the higher level E3. But remember, এই হায়ার লেভেলে এই অ্যাটমগুলো বেশিক্ষণ স্টে করতে পারে না। এরা খুব তাড়াতাড়ি একটা ডাউনওয়ার্ড ট্রানজিশন করে চলে আসবে মেটাস্টেবল স্টেটে। কিন্তু এই যে E3 থেকে E2 তে এরা শিফট করবে, এটা হবে নন রেডিয়েটিভ ট্রানজিশন। তার মানে এই ট্রানজিশনে আমরা কোনো রকম রেডিয়েশন পাবো না। So next we will find that the atoms will not stay at the higher energy level E3, but they will rapidly undergo downward transition into the metastable state.
This transition will be completely non-radiative transition. That means there will be no emission of radiation due to the transitions from E3 to E2. এবারে কি হবে, অ্যাটমস গুলো এই E2 লেভেলে ট্র্যাপড হবে ফর এ রিলেটিভলি লং টাইম। তার কারণ E2 হচ্ছে একটা মেটাস্টেবল স্টেট। এটা দেখা গেছে E2 তে এই অ্যাটমের লাইফ টাইম রিলেটিভলি E3 রেসপেক্টে অনেক বেশি। কিরকম বেশি? E2 কেসে রিলেটিভলি লং টাইম 10⁻⁻4 সেকেন্ড কম্পেয়ার টু 10⁻⁻8 সেকেন্ড ফর দ্য লেভেল E3। তাহলে অ্যাটমগুলো যদি E2 তে ট্র্যাপড হয় একটা রিলেটিভলি লং টাইমের জন্য, তাহলে E2 তে পপুলেশন অফ অ্যাটম ইনক্রিজ করবে, তার মানে পপুলেশন ইনভার্সন এই কন্ডিশনটা আমরা অ্যাচিভ করতে পারবো। সো নাও we will find that the atoms are trapped at this level E2. That means the atoms are trapped in the metastable state. Now metastable state means it will have a relatively long time. If we compare the time between the metastable state and the higher energy level E3, then you will find that the metastable state will have a relatively longer time of 10⁻⁻4 second compared to 10⁻⁻8 second for the higher energy level E3. So we will find that the population of atoms in the metastable state will increase with respect to the ground state or the lower energy state. So we can say that population inversion will be achieved. Now after a certain time, these atoms will make transition from E2 to E1 and we will get the laser. Now we will discuss about the helium neon gas laser, which is also known as HENE laser. So first we will consider the constructional diagram of the helium neon laser. Remember, a helium neon laser is a type of small gas laser. The best known form of helium neon laser is found to operate at a wavelength of 632.8 nanometer, that is 632.8 into 10⁻⁻9 meter. This wavelength is in the red portion of our visible spectrum. Now the gain medium of the laser, gain medium of the laser মানে যে মিডিয়ামে লাইট অ্যাম্প্লিফাইড হবে। The gain medium of the laser will be obviously a mixture of helium and neon gases in a 5:1 to 20:1 ratio, contained at low pressure, helium at 1 torr and neon at 0.1 torr. This gain medium is contained in a glass envelope or inside a glass tube. Now to continue the optical pumping, to get the condition of population inversion, we need a continuous energy source. So the energy or pump source for the helium neon gas laser is provided by an electrical discharge of around 1 kilovolt, that is 1000 volts, through an anode and cathode which are fitted at the two ends of the given glass tube. Now if we want continuous wave operation, then a current of 5 to 100 milliampere is required for this continuous operation. Now the optical cavity of the laser typically consists of a plain high reflecting mirror at one end of the laser tube and a partially concave reflective mirror at the other end. Remember, these mirrors provide the optical feedback for this helium neon gas laser. Now it has been found that the helium neon lasers are normally small with cavity lengths of around 15 cm up to 0.5 meter and optical output powers range from 1 milliwatt to 100 milliwatt. Now what are the applications of helium neon gas lasers? Helium neon gas lasers have many industrial and scientific uses
and are often used in laboratory demonstration of optics. So these are the constructional part and the application of helium neon gas laser. In our next part, we will consider the energy levels of helium neon gas laser. Now we will discuss about the energy levels of helium neon gas laser and the transitions occur during the lasing action of helium neon gas laser. So let us consider this diagram. The energy levels of helium and neon are shown in this particular figure. এবার দেখা যাক যখন আমরা লেজার টিউবের মধ্যে ইলেকট্রিক ডিসচার্জ ক্রিয়েট করেছি তখন কি হয়েছে। আমরা যদি হিলিয়ামের পার্টটা কনসিডার করি তাহলে মনে রাখতে হবে এই 23s1 আর 21s0 এই দুটো হচ্ছে হিলিয়ামের দ্য মেটাস্টেবল স্টেটস। তাহলে পরে যখন ইলেকট্রিক ডিসচার্জ হবে হিলিয়াম অ্যাটমসগুলো এই মেটাস্টেবল স্টেটে জাম্প করবে। এই মেটাস্টেবল স্টেটে নাম্বার অফ হিলিয়াম অ্যাটমস ইনক্রিজ করবে, তার কারণ কোনো অপটিক্যাল ট্রানজিশন লোয়ার স্টেটে পসিবল নয় হিলিয়ামের কেসে। তার মানে এই মেটাস্টেবল স্টেট থেকে কোনো লোয়ার স্টেটে অপটিক্যাল ট্রানজিশন ইজ ফরবিডেন অর প্রহিবিটেড। সো if we consider electric discharge within the laser tube, some of the helium atoms will now jump into the states 23s1 and 21s0 as given in the figure. Remember, these are the metastable states for helium atoms. So as a result, due to longer lifetime, the number of helium atoms will increase in these metastable states because there will be no optical transition of these atoms to the lower states of the helium. এবারে যদি আমরা নিয়নের 3s এবং 2s এই দুটো এক্সাইটেড স্টেটের কথা চিন্তা করি যেটা ফিগারে ড্র করা রয়েছে, তাহলে মনে রাখতে হবে এই দুটো এক্সাইটেড স্টেটের এনার্জি হচ্ছে মেটাস্টেবল স্টেট অফ হিলিয়ামের এনার্জির থেকে স্লাইটলি কম। নাও the energies of the two excited states 3s and 2s of the neon gas which are given in this particular diagram are slightly lower than those of the metastable states of helium. So the energy of 2s and 3s of neon are slightly lesser than the energies of 23s1 and 21s0 of helium. এবারে এই মেটাস্টেবল স্টেটগুলোর মধ্যে হিলিয়াম অ্যাটমের কলিশন হতে থাকবে। এই কলিশনের জন্য আমরা দেখব নিয়ন অ্যাটমসগুলো গ্রাউন্ড স্টেট থেকে এই 3s বা 2s এক্সাইটেড স্টেটে জাম্প করবে। তাতে করে 3s বা 2s এক্সাইটেড স্টেটগুলোতে নাম্বার অফ অ্যাটমস ইনক্রিজ করবে নিয়নের, তাহলে আমরা পাবো নিয়ন অ্যাটমের কেসে দ্য কন্ডিশন অফ পপুলেশন ইনভার্সন। নাও if we are considering the metastable states of helium atoms, then there will be collision between the helium atoms in these metastable states. Due to the collisions between the helium atoms in these metastable states, we will find that the neon atoms in the ground state will jump into the 3s or 2s excited states. So the number of neon atoms in the 2s and 3s excited states will increase with respect to the number of atoms in the ground state of neon. So as a result, we will get the condition of population inversion in the case of neon atoms. Now if we want the equation for these particular processes, then we have the following equations. He star 3s plus neon and arrowhead He plus Ne star 2s. Similarly, He star 1s plus neon arrow He plus Ne star 3s. Here He star Ne star are representing the atoms of helium and neon in the excited metastable state. এবারে এই নিয়ন অ্যাটমসগুলো এই এক্সাইটেড 3s এবং 2s স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেট 2p এবং 3p তে ট্রানজিট করবে। এর জন্য আমরা রেডিয়েশন পাবো। কি কি ওয়েভলেন্থের রেডিয়েশন পাবো যেটা আমাদের ফিগারে শো করা রয়েছে। তাহলে পরে এই কন্ডিশন থেকে
এই 3s 2s থেকে 3p 2p তে জাম্প করার জন্য, ট্রানজিশনের জন্য আমরা যে লেজার বিম পাবো, সেই লেজার বিমের মধ্যে আমরা তিনটে টাইপ অফ ওয়েভলেন্থকে কনসিডার করতে পারবো। সো there will now be the transition of the neon atoms from the 3s and 2s excited states to the lower energy levels 2p and 3p. So we can say that due to the transition of the neon atoms from 3s and 2s excited states to the lower energy levels 2p and 3p, we will find the following wavelengths within the emitted radiations which is contained within the laser beam. Now the wavelengths are given in the following diagram, which are 0.6328 microns, 3.39 microns, 1.1523 microns, etc. এগুলো ছাড়াও আরো অনেক উইক লেজার লাইনও পাওয়া যায় হিলিয়াম নিয়ন গ্যাস লেজারের কেসে। এখানে মনে রাখতে হবে, হিলিয়াম নিয়নের যেটা ভিজিবল আউটপুট তার এক্সিলেন্ট স্পেশাল কোয়ালিটি আছে, এবং যে কারণের জন্য আমরা হিলিয়াম নিয়ন লেজারকে একটা ইউজফুল সোর্স হিসাবে ইউজ করতে পারি হলোগ্রাফির কেসে এবং স্পেকট্রোস্কোপির কেসে। সো উই উইল ফাইন্ড দ্যাট দেয়ার আর several other weak laser lines present within the helium neon laser, but the visible output of the helium neon gas laser and its excellent spatial quality makes this laser a useful source for holography and as a reference of spectroscopy. So this concludes the transitions of helium neon gas lasers during its lasing action. Lastly, we will discuss about the topic hologram and holography. হলোগ্রাম অ্যাকচুয়ালি কি জিনিস? হলোগ্রাম হচ্ছে একটা ফিজিক্যাল স্ট্রাকচার যার মধ্যে ডিফ্র্যাকশন অফ লাইট অকার করে বলে সেটা একটা ইমেজকে প্রডিউস করে। তাহলে হলোগ্রাম রেফার করে বোথ এনকোডেড মেটেরিয়াল এবং রেজাল্টিং ইমেজকে। সো উই ক্যান সে দ্যাট hologram is a physical structure in which diffraction of light occurs. So a hologram basically diffracts light into an image. Here the term hologram can refer to both the encoded material and the resulting image. এবারে আমরা holographic ইমেজকে কিভাবে অবজার্ভ করব? আইদার আমরা অবজার্ভ করতে পারি একটা ইলুমিনেটেড holographic প্রিন্টের দিকে ডাইরেক্টলি তাকিয়ে, বা একটা হলোগ্রামের মধ্যে দিয়ে লেজারকে পাস করিয়ে তাকে শাইন করিয়ে তার করেসপন্ডিং ইমেজকে একটা স্ক্রিনের মধ্যে প্রজেক্ট করে। সো এ holographic image can be seen by directly looking into an illuminated holographic print or by shining a laser through a hologram and projecting the corresponding image onto a screen. তাহলে এই যে holography টার্মটা, এর আন্ডারলাইন প্রিন্সিপালটা কি? হলোগ্রাফির আন্ডারলাইন প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টারফেয়ারেন্স। একটা হলোগ্রাম দুটো বা তার থেকে বেশি কোহেরেন্ট লাইটের ইন্টারফেয়ারেন্স প্যাটার্নটাকে ক্যাপচার করে। এখানে আমরা কোহেরেন্ট লাইট বলতে রেফার করছি লেজার লাইট। সো দ্য আন্ডারলাইন প্রিন্সিপাল অফ হলোগ্রাফি ইজ দ্য প্রিন্সিপাল অফ ইন্টারফেয়ারেন্স। এ হলোগ্রাম অ্যাকচুয়ালি ক্যাপচার্স দ্য ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন between two or more coherent beams. Here, by means of coherent light or beams of coherent light, we are referring the laser lights. Now we will discuss the applications of hologram and holography. Three-dimensional পিকচারের জন্য আমরা holography-কে ইউজ করি। So holography is used to produce three-dimensional pictures. কোনো মেটেরিয়ালের মধ্যে স্ট্রেস আছে কিনা সেটাকে ডিটেক্ট করার জন্য হলোগ্রাফিকে ইউজ করা হয়। সো হলোগ্রাফি ইজ অলসো ইউজ টু ডিটেক্ট স্ট্রেস ইন মেটেরিয়ালস। টেলিফোন ক্রেডিট কার্ডে হলোগ্রাম ইউজ করা হয় কারণ এর মধ্যে রেকর্ডেড থাকে রিমেনিং ক্রেডিটের অ্যামাউন্ট। সো টেলিফোন ক্রেডিট কার্ডস ইউজ হলোগ্রামস টু রেকর্ড দ্য অ্যামাউন্ট অফ রিমেনিং ক্রেডিট। Fighter pilots also use holographic displays of their instruments so that they can keep looking straight up. মিউজিয়াম রেকর্ডকে আর্কাইভ করে
in holograms. So museums keep archival records in holograms. And one of the best uses for holography is candy. The candy surface is etched into tiny prism-like ridges that display 3D images in brilliant iridescent colors. So these are the applications of hologram and holography. In this video lecture, we defined laser, we studied about the unique properties of laser, we discussed about various transition processes included in laser, we studied about population inversion, we studied about optical pumping, we have discussed about the helium neon gas laser, and lastly, we discussed about the hologram and holography and about their applications. So this concludes the video lecture of the chapter laser. Thank you.